পদ্মজা পর্ব 10। ট্রেনের বগি দিয়ে হেঁটে সামনে এগোচ্ছে আমির। তার এক হাতের লাগেজ, অন্য হাতে পদ্মজার হাত শক্ত করে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। পদ্মজার মুখ নিকাবের আড়ালে ঢেকে রাখা। সে এদিক ওদিক তাকিয়ে আমিরকে প্রশ্ন করল, খালি সিট রেখে আমরা কোথায় যাচ্ছি? উত্তরে আমির বলল, কেবিনে। ততক্ষণে দুজন ৭৬ নম্বর কেবিনের সামনে চলে এসেছে। আমির দরজা ঠেলে পদ্মজাকে নিয়ে ঢুকল। 4টে বার্থ, 4 জনের কেবিন বোঝাই যাচ্ছে। পদ্মজা বলল, বাকি দুজন কখন আসবে? ট্রেন তো ছেড়ে দিচ্ছে। উত্তরে আমির বলল, 4 বার্থই আমাদের। পদ্মজা ডান পাশের বার্থে বসতে বসতে বলল, অনেক খরচ করেছেন। আমির লাগেজ জায়গা মতো রেখে পদ্মজার পাশে বসল। বলল, নিকাব খোলো এবার, কেউ আসছে না। পদ্মজা নিকাব খুলল। ঝমঝম শব্দ তুলে ট্রেন যাত্রা শুরু করেছে। আমির জানালা খুলে দিতেই পদ্মজার চুল তিরতির করে উঠতে থাকল। পদ্মজা দ্রুত 2 হাত মুখের সামনে ধরে বাতাস থেকে রক্ষা পাওয়ার ব্যর্থ চেষ্টা করে। আমির বাঁ পাশের বার্থে বসে হাসল। বলল, হাত সরাও, বউকে একটু দেখি। পদ্মজা 2 হাত সরালো। ঠোঁটে বাঁকা হাসি, চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে, চুল অবাধ্য হয়ে উঠছে। আমির এক হাতের উপর থুতনির ভর দিয়ে বলল, এই হাসির জন্য দুনিয়া এফোর ওফোর করতে রাজি। পদ্মজা দাঁত বের করে হাসল, লজ্জায় নামিয়ে নিল চোখ। আমির পদ্মজার পাশে বসে খোঁপা করে দিল। বলল, এবার বোরকাটাও খুলে ফেল, গরম লাগছে না? পদ্মজা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। উত্তরে আমির বলল, কেউ আসছে না, পৌঁছাতে বিকেল হবে। নিশ্চিন্তে শুধু বোরকা খুলতে পারো, আর কিচ্ছু খুলতে হবে না। পদ্মজার কান রি রি করে উঠে বলল, ছি, আপনি যা তা। আমির উচ্চস্বরে হেসে ওঠে। পদ্মজা ভ্রুকুটি করে বোরকা খুলে জানালার ধারে বসে বলল, আমরা যে বাড়িতে যাচ্ছি সেখানে কে কে থাকে? উত্তরে আমির বলল, একজন দারোয়ান আর একজন বুয়া আছে। পদ্মজা বলল, ওনারা বিশ্বস্ত? উত্তরে আমির বলল, নয়তো রেখে এসেছি। পদ্মজা কিছু বলল না। আমির পদ্মজার পাশ ঘেঁষে বসল। পদ্মজার কানের দুলে টোকা দিয়ে জড়িয়ে ধরল কোমর। পদ্মজার মেরুদণ্ড সোজা করে বসে। শীতল একটা অনুভূতি সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে। চোখ বুজে স্বভাববশত বলে উঠল, কেউ দেখবে? আমির ভ্রুকঞ্চন করে চোখ তুলে তাকালো। পদ্মজা বুঝতে পারে সে ভুল শব্দ উচ্চারণ করে ফেলেছে। জিহ্বা কামড়ে আর চোখে আমিরকে দেখে হাসতে চেষ্টা করল। আমির বেশ অনেকক্ষণ তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল পদ্মজার দিকে। এরপর আরও শক্ত করে জড়িয়ে ধরে পদ্মজার ঘাড়ে নাক ডুবিয়ে বলল, দেখুক, যার ইচ্ছে দেখুক। দরজায় টোকা দিচ্ছে কেউ। শব্দে পদ্মজার ঘুম ছুটে গেল। ধরফড়িয়ে উঠে বসল সে। কখন ঘুমিয়ে পড়েছিল মনে পড়ছে না। আমিরের কোলে তার মাথা ছিল। মানুষটা এতক্ষণ বসেছিল তাহলে? পদ্মজাকে এভাবে উঠতে দেখে আমির ইশারায় শান্ত হতে বলে। পদ্মজা দ্রুত নিকাব পরে নেয়। আমির গিয়ে দরজা খুলল। ঝালমুড়ি নিয়ে একজন লম্বা লোক দাঁড়িয়ে আছে, নাকটা মুখের তুলনায় একটু বেশি লম্বা। আমির বলল, এভাবে অনুমতি না নিয়ে টোকা দেয়া অভদ্রতা। আমাদের দরকার পড়লে আপনাদের এমনিতেই খুঁজে নিতাম। আরে এমন করবেন না, আপনার জন্য আমার বউয়ের ঘুম ভেঙে গেছে। নিন টাকা, ঝালমুড়ি দেন। লোকটি বেশ আনন্দ নিয়ে ঝালমুড়ি বানিয়ে দিল। বোধহয় আর বিক্রি হয়নি। হতে পারে আমিরই প্রথম খরিদ্দার। লোকটি চলে গেল। আমির কেবিনে ঢুকে দরজা বন্ধ করে পদ্মজাকে বলল, একজন লোক ঝালমুড়ি বিক্রি করতে এসেছিল, এই নাও খাও, এরপর আবার ঘুমাও। দুজনে একসঙ্গে ঝালমুড়ি খেতে খেতে সুখ দুঃখের গল্প শুরু করে। আমির তার শহুরে জীবনের গতিবিধি বলছে, কখন কখন বাসায় থাকে, কিভাবে ব্যবসায় সময় দেয়। পদ্মজা মন দিয়ে শুনছে। একসময় পদ্মজা বলল, একটা কথা জানার ছিল। উত্তরে আমির বলল, কি কথা? পদ্মজা বলল, আমার মনে হচ্ছে আপনাদের বাড়িতে লুকোনো কোনো ব্যাপার আছে। শুধু মনে হচ্ছে না, একদম নিশ্চিত আমি। আমির উৎসুক হয়ে ঝুঁকে বসল। আগ্রহ ভরে জানতে চাইল, কি রকম? পদ্মজা আরও এগিয়ে আসে। আকাশে দুপুরের কড়া রোদ।
ছলাৎ করে রোদের ঝিলিক জানালায় গলে কেবিনে ঢুকে আবার হারিয়ে যাচ্ছে। বাতাস ভ্যাপসা গরম, মাঝে মাঝে শীতল, ঠান্ডাও। সেসব উপেক্ষা করে পদ্মজা তার ভেতরের সন্দেহগুলো বলতে শুরু করে। আমি নিশ্চিত রুম্পা ভাবিকে বন্দি করে রাখা হয়েছে। কেন বন্দি করে রাখা হয়েছে সেটা দাদু জানেন। উনি সব সময় রুম্পা ভাবির ঘরের দরজায় নজর রাখেন। আমি অনেকবার ঢুকতে চেয়েছি, পারিনি। বাড়ির পিছনের জঙ্গলে কিছু একটা আছে। সেটা ভূত জিন জাতীয় কিছু না, অন্য কিছু। এমনটা মনে হওয়ার তেমন কারণ নেই। আমার অকারণেই মনে হয়েছে জঙ্গলটা আপনা আপনি সৃষ্টি হয়নি, আর ভয়ঙ্করও হয়নি। কেউ বা কারাই জঙ্গলটাকে যত্ন করে তৈরি করেছে, ভয়ঙ্কর করে সাজিয়েছে। এছাড়া বাড়ির সবাইকে আমার সন্দেহ হয়। এ ব্যাপারে আপনি কি বলেন? আমির একটু অবাক হল না, মুখের প্রকাশভঙ্গি পাল্টাল না। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি জানি এসব। পদ্মজা আমিরের 2 হাত খামচে ধরে এক নিঃশ্বাসে বলল, আমাকে বলুন, অনুরোধ লাগে, বলুন, আমি শুনতে চাই। অনেক দিন ধরে নিজের ভেতর পুষে রেখেছি। আমির অসহায় দৃষ্টিতে তাকালো, বলল, আমার ধারণাও তোমার ধারণা অবধি সীমাবদ্ধ। এর বাইরে কিছু জানি না। এই রহস্য খুঁজে বের করার ইচ্ছা হওয়া সত্ত্বেও আমি হজম করেছি। আমার ইচ্ছা মাটি চাপা দিয়েছি। আমিরের গলাটা কেমন যেন শোনালো। পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে বলল, কেন কেন দিয়েছেন? আমির হাসল, বলল, ধুর, এখন এইসব গল্প করার সময়। শোনো, এরপর কি করব? পদ্মজা কথার মাঝে আটকে দিয়ে সঙ্গে সঙ্গে বলল, কথা ঘোরাবেন না। আমি খেয়াল করেছি হাওলাদার বাড়ির প্রতি আপনি উদাসীন। কোনো ব্যাপার পাত্তা দেন না। সব সময় বাড়ির চেয়ে দূরে দূরে থাকেন, কোনো ঘটনায় নিজেকে জড়ান না। কেন নিজেকে গুটিয়ে রাখেন? আমিরের দৃষ্টি অস্থির। সে এক হাতে ভাত খামচে ধরার চেষ্টা করে ঘন ঘন শ্বাস নেয়। পদ্মজা খুব অবাক হয়। পদ্মজার উৎকণ্ঠা, কি হলো আপনার? কোথায় কষ্ট হচ্ছে? উত্তরে আমির বলল, না, কিছু হয়নি। বলেই আবার অদ্ভুতভাবে ডাকল, পদ্মবতী। আমি চট করে পদ্মজার 2 হাত শক্ত করে ধরল। তার চোখ দুটোতে ভয়। পদ্মজা আমিরের চোখের দিকে তাকালো। আমির বলল, আমার তোমাকে অনেক কিছু বলার আছে। অনেকবার বলতে গিয়েও পারিনি। আজ যখন কথা উঠেছে। আচ্ছা পদ্মজা, আমার পরিচয় জেনে আমাকে ছেড়ে যাবে না তো? আমি তোমাকে হারালে একাকিত্বে ধুকে ধুকে নিঃশেষ হয়ে যাব। আমার জীবনের একমাত্র সুখের আলো তুমি। পদ্মজার হৃৎপিণ্ড থমকে গেল। সে পরিস্থিতি বুঝতে উঠতে পারছে না। আমির উত্তরের আশায় চাতক পাখির মতো তাকিয়ে আছে। পদ্মজা ধীর কণ্ঠে বলল, লুকোনো সব কথা বলুন আমাকে। আপনি আমার স্বামী। আপনাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবি না আমি। বিশ্বাস করুন। আমির নতজানু হয়ে বলল, আমি আমার আব্বার অবৈধ সন্তান। আমার জন্মদাত্রী জন্ম দিয়েই মারা যায়। দিয়ে যায় অভিশপ্ত জীবন। পদ্মজার 2 পা কেঁপে ওঠে, মাথা ভন ভন করে ওঠে, শিরদাঁড়া বেয়ে গড়িয়ে যায় ঠান্ডা স্রোত। আমির ঢোক গিলে আবার বলল, আমার জন্মদাত্রী মারা যাওয়ার পর আব্বা আমাকে নিয়ে আসেন। আমার বর্তমান আম্মা আমাকে দেখে খুব রেগে যায়, কিছুতেই আমাকে মানতে চায়নি। তখন ছেলেমেয়ে ছিল না আম্মার, তাই মাস ঘুরাতি আমাকে মেনে নিল। ছেলের মতো আদর শুরু করল। এসব দাদুর মুখে পরে শুনেছি। আব্বা আমাকে তুলে এনে জায়গা দিলেও সন্তানের মতো ভালোবাসেননি কখনো। যখন আমার 11 বছর, আমি আর রিদওয়ান একসঙ্গে জানতে পারি আমি আব্বার অবৈধ সন্তান। আব্বা আবার রিদওয়ানকে খুব আদর করতেন। রিদওয়ান ছোট থেকে আমার সঙ্গে ঝামেলা করত, ঝগড়া করত। যখন এমন একটা নোংরা খবর জানতে পারল, তখন ও আরও হিংস্র হয়ে ওঠে। আমি তখন অনেক শুকনো আর রোগা ছিলাম। রিদওয়ান ছিল স্বাস্থ্যবান, তেজি। আব্বার এমন ছেলেই পছন্দ। কেন পছন্দ জানা নেই। 19 থেকে 20 হলেই রিদওয়ান খুব মারত। আব্বার কাছে বিচার দিলে রিদওয়ান আরও 10টা বানিয়ে বলতো। তখন আব্বা আমাকে মারতেন। রিদওয়ান একবার আমাকে জঙ্গলে বেঁধে ফেলে রেখেছিল। 1.5 দিন পড়েছিলাম। রাতে ভয়ে প্যান্টের প্রস্রাব করে দিয়েছি। মুখ বাঁধা ছিল, তাই এত চিৎকার করেছি, তবুও কেউ শোনেনি। ভয়ে বুক কাঁপছিল। মনের ভয়ের কারণে কল্পনায় ভয়ঙ্কর ভূত, দানব দেখছিলাম। বাঁচানোর মতো কেউ ছিল না। আমাদের বাড়িতে কাজ করতেন ফকির মিয়া নামে একজন।
1.5 দিনের দিন উনি আমাকে জঙ্গলে বাঁধা অবস্থায় পান। বাড়িতে বৈঠক বসে, রিদওয়ানকে 2টো বেতের বাড়ি দিয়ে ছেড়ে দেওয়া হয়। রিদওয়ান এক তো বলিষ্ঠবান, তার উপর আমার 2 বছরের বড়, কিছুতেই পেরে উঠতাম না। জানো পদ্মবতী, ও পানিতে আমার মাথা জোর করে চেপে ধরে রেখেছে অনেকবার। ও মানসিকভাবে বিকৃত, পশু। ওর জন্য আমার জীবন জাহান্নাম হয়ে ওঠে। আম্মাকে বললেও আম্মা বাঁচাতে পারতেন না, সবসময় নিশ্চুপ থাকতেন। যখন আমার 15 বছর বয়স, তখন এক শীতের রাতে পালানোর চেষ্টা করি। শীতে কাঁপতে কাঁপতে খেতে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন চোখ খুলে দেখি আমি হাওলাদার বাড়িতে। আমার সামনে রিদওয়ান, আব্বা, চাচা, আম্মা, সবাই। বুঝতে পারি আমার আর কোনো জায়গা নেই, এখানেই থাকতে হবে। যতই কষ্ট হোক, থাকতে হবে, এছাড়া উপায় নেই। আমিরের কণ্ঠে স্পষ্ট কান্না, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। পদ্মজা হেঁচকি তুলে কাঁদছে। আমির অস্ত্রসজল চোখ মেলে পদ্মজার দিকে তাকালো। হেসে পদ্মজার 2 চোখের জল মুছে দিয়ে বলল, আরে পাগলি, কাঁদছ কেন? এসব তো পুরনো কথা। আমার পড়াশোনাটা আবার চলছিল ভালোই। আমি ভালো ছাত্র ছিলাম, এদিক দিয়ে বুদ্ধিমান ছিলাম, সবসময় ভালো ফলাফল ছিল, এজন্য কদর একটু হলেও পেতাম। যখন আমার 18 বছর, বাড়িতে অস্বাভাবিক কিছু অনুভব করি। রাত করে অদ্ভুত কিছু শব্দ শুনি, জঙ্গলে আলো দেখতে পাই। চাচাকে প্রায় রাতে জঙ্গলে যেতে দেখি। রিদওয়ান আর চাচা মিলে কিছু একটা নিয়ে সবসময় আলাপ করত। ওদের চোখে মুখে থাকত লুকোচুরি খেলা। আমি একদিন রাতে চাচাকে অনুসরণ করি। প্রায় 10 মিনিট হাঁটার পর চাচা দেখে ফেলে। এই ভুলের জন্য সেদিন কম মার খেতে হয়নি। তবুও বেহায়ার মতো কয়দিন পর আবার অনুসরণ করি। রিদওয়ান পেছনে ছিল, দেখিনি। আব্বা সেদিন অনেক মারলেন, দা পর্যন্ত ছুঁড়ে মারেন। এই যে থুতনির দাগটা, এটা সেই দায়ের আঘাত। একসময় আব্বা আমাকে নিয়ে আলোচনায় বসলেন। বললেন, আমাকে পড়ালেখার জন্য শহরে পাঠাবেন, কোনো ব্যবসা করতে চাইলে তারও সুযোগ করে দিবেন। আমি এই বাড়ি আর বাড়ির আশপাশ নিয়ে মাথা না ঘামাই। আমি মেনে নেই, রিদওয়ানের সঙ্গে থাকতে হবে না আর। এর চেয়ে আনন্দের কি আছে? চলে আসি ঢাকা। শুরু হয় নিজের জায়গা শক্ত করার যুদ্ধ। এখানে এসেও অনেক অপমান সহ্য করতে হয়, তবুও থেমে যায়নি, যুদ্ধ করে চলেছি। আমাকে বাঁচতে হবে, মানুষের মতো বাঁচতে হবে, কারো লাথি খেয়ে না। যখন আমার 23 বছর, তখন থেকে আমার কদর বেড়ে যায়। ব্যবসায় মোটামুটি সফল হয়ে যাই। ভাগ্য ভালো ছিল আমার, অতিরিক্ত পরিশ্রম আমাকে নিরাশ করেনি। তখন আব্বা আমার প্রশংসায় পঞ্চমুখ। রিদওয়ান আগের মতো হাত তোলার সাহস পায় না। সেই আমি আজ এই জায়গায়। এখন আমার যে অবস্থান, হাওলাদার বাড়ির কারুর সাহস নেই আমার চোখের দিকে তাকানোর। আমি চাইলেই শোধ নিতে পারি, কিন্তু নেব না। তারা থাকুক তাদের মতো। রিদওয়ান ছোটবেলায় যা করেছে মেনে নিয়েছি। এখন তোমার দিকেও নজর দিয়েছে। ওর নজর আমার বাড়িগাড়ি, অফিস গোডাউনেও আছে। আমি টের পাই। ও পারলে আমাকে খুন করে ফেলত, কিন্তু পারে না। আমার ক্ষমতার ধারে কাছে ওর জায়গা নেই। এখন আমার নিজের এক বিশাল রাজত্ব আছে, আছে অহংকার করার মতো অনেক কিছু। হাওলাদার বাড়ির কেউ কেউ মিলে আমাকে নিয়ে কোনো পরিকল্পনা করছে, আমি নিশ্চিত। তাই বাড়িতে আমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আম্মা ছাড়া ওই বাড়ির সবার ভালোবাসা মুখোশ মাত্র। আমার দরকার ছিল একজন ভালো মনের সঙ্গিনী, আমি পেয়ে গেছি। আর কিছু দরকার নেই। আমি আমার অর্ধাঙ্গিনীকে তার আসল সংসারে নিয়ে যাচ্ছি। এখন আমার মন শান্ত, কোনো চিন্তা নেই। নিজেকে খুব বেশি সুখী মনে হচ্ছে। আমির পদ্মজার হাতে চুমু খেল। পদ্মজা তখনও কাঁদছে। সে আচমকা আমিরকে গভীরভাবে শক্ত করে জড়িয়ে ধরে ভেজা কণ্ঠে বলল, আমি কখনো আপনাকে কষ্ট দেব না, কোনো দিন না। কেউ আপনাকে ছুঁতে আসলে আমি তার গর্দান নেব। আমি উন্মাদ হয়ে তাকে ছিঁড়ে কুটি কুটি করব। এখন ওর কারো সেই ক্ষমতা নেই। মিছিমিছি ভয় পাচ্ছ? পদ্মজা আরও শক্ত করে তাকে ধরার চেষ্টা করে। আমির পদ্মজার পিঠে হাত বুলিয়ে বলল, এই প্রথম আমার বউয়ের গভীর আলিঙ্গন পেলাম, ভালো লাগছে, ছেড়ো না কিন্তু। রেল স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটছে ওরা।
আমির পদ্মজার এক হাত ধরে রেখে খুব দ্রুত হাঁটছে। পদ্মজা তাল মেলাতে পারছে না, চেষ্টা করছে যদিও। মোটর গাড়ি নিয়ে একজন কালো চশমা পরা লোক অপেক্ষা করছিল। তার সামনে থামল আমির। লোকটা সালাম দিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে ব্যাগ জায়গা মতো রাখল। আমির আগে উঠতে বলল পদ্মজাকে। পদ্মজা অবাক হল। এরকম গাড়ির সঙ্গে সরাসরি পরিচয় নেই তার, কিন্তু প্রকাশ করল না। আমিরের কথা মতো গাড়িতে উঠে বসল সে। তারপর উঠল আমির। গাড়ি চলতে শুরু করে। আমির পদ্মজাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, আমাদের নিজস্ব গাড়ি, দুজনে রাত বেরাতে যখন তখন ঘুরতে বেরোব। পদ্মজা কিছু বলল না, সে উপভোগ করছে নতুন জীবন। ঘণ্টাখানেকের মধ্যে গাড়ি একটা বাড়ির সামনে থামল। কালো চশমা পরা লোকটি দ্রুত গাড়ি থেকে নেমে খুলে দিল আমিরের ডান পাশের দরজা। পদ্মজাকে নিয়ে নামল আমির। বাড়ি দেখে তো পদ্মজা মুগ্ধ। ডুপ্লেক্স বাড়ি। একজন দারোয়ান দৌড়ে এসে সালাম দিল, পরিচিত হলো পদ্মজার সঙ্গে। এরপর হলো একজন মধ্যবয়স্ক নারী। সে বোধহয় বাড়ির কাজের লোক। সবাই একসঙ্গে বাড়ির ভেতর ঢুকল। পদ্মজা তার নতুন বাড়ি মন দিয়ে দেখছে। পূর্ব দিক থেকে সদর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতেই দেখতে পেল বিশাল বৈঠকখানা, উত্তর দক্ষিণে লম্বা। দক্ষিণ পাশে বারান্দা, তাতে নানা ধরনের ফুল ফুটে আছে টবের মধ্যে। মনে হচ্ছে একটা ছোটখাটো বাগান। বৈঠকখানার মাথার উপর দিকে তাকালে সেখানে ঝুলতে থাকা সোনালি রঙের ঝাড়বাতি দেখা যায়। বৈঠকখানার উত্তর দিকে একটা সিঁড়ি সাপের মতো পেঁচিয়ে উপরে উঠে গেছে। আমির পদ্মজাকা নিয়ে সেদিকে এগোলো। সিঁড়ি পেরোনোর পর হাতের বাঁ দিকে অনেক বড় একটা শোবার ঘর। দামি দামি জিনিসে সৌন্দর্য আকাশ ছোঁয়া। দুজন একসঙ্গে শোবার ঘরটিতে প্রবেশ করল। পদ্মজা চোখ ঘুরিয়ে সবকিছু দেখছে। আমির বলল, গোসল করে নাও। পদ্মজা বোরকা খুলে কলপার খুঁজতে লাগল। আমির গোসলখানার দরজা খুলে দিয়ে বলল, এই যে এদিকে। দুজনে একসঙ্গে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয়। পদ্মজা দুই তালাটা আরেকটু দেখার জন্য ডান দিকে মোড় নিল। প্রথমে চোখে পড়ল বড় ব্যালকনি, এরপর আরেকটা শোবার ঘর। ব্যালকনিতে লতা পাতার ছোট ছোট টব। বিরাট অট্টালিকায় সুখে কেটে গেল 5 মাস। লাবণ্য দেশ ছেড়েছে 2 মাস হলো। মাস 3 হলো বুয়াও কাজ ছেড়ে দিয়েছে। পদ্মজা আর কাজের লোক নিতে দিল না। সে এক হাতেই নাকি সব পারবে। তবুও আমির একটা 12 বছর বয়সী মেয়ে রেখেছে সাহায্যের জন্য। ভোরের নামাজ পড়ে রান্নাবান্না করে পদ্মজা। এরপর শাড়ি পাল্টে নেয় কলেজে যাওয়ার জন্য। আমিরকে ব্লেজার টাই পরতে সাহায্য করে। প্রথম যেদিন আমিরকে ব্লেজার পরতে দেখেছিল সেদিন অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, এই পোশাকের নাম কি? আপনাকে খুব বেশি সুন্দর দেখাচ্ছে। উত্তরে আমির হেসে জবাব দিয়েছিল, ব্লেজার, বাইরে থেকে আনা। এমন অনেক কিছুই পদ্মজার অজানা ছিল। সব কিছু এখন তার চেনা জানা। এই বিলাসবহুল জীবন বেশ ভালো করেই উপভোগ করছে। মানুষটা সারাদিন ব্যস্ত থাকে, তবুও ফাঁকে ফাঁকে টেলিফোনে যোগাযোগ করে। পদ্মজাকে নিয়ে গোডাউন দেখিয়েছে, অফিস দেখিয়েছে, সব কিছু সাজানো গোছানো। গোডাউনে বিভিন্ন ধরনের পণ্য, কত কত রকমের দ্রব্য। পদ্মজা জীবনে ভালোবাসা এবং অর্থ দুটোই চাওয়ার চেয়েও বেশি পেয়েছে। আপনার প্রিয়জনের জন্য সেরা উপহার, আপনার প্রিয়জনের জন্য সেরা উপহার। সকাল 9টা বাজে। আমির তাড়াহুড়ো করছে, তার নাকি আজ দরকারি মিটিং আছে। পদ্মজা শাড়ির আঁচল কোমরে গুজে দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে। আমির দোতলা থেকে নেমেই বলল, আমি গিয়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, কলেজ চলে যাও। উত্তরে পদ্মজা বলল, আরে খেয়ে যাবেন তো। উত্তরে আমির বলল, সময় নেই, আসছি। পদ্মজা বলল, খেয়ে যান না। উত্তরে আমির বলল, বলছি তো তাড়া আছে, জোরাজোরি করছো কেন? আমির দ্রুত বেরিয়ে যায়। পিছু ডাকতে নেই, তাই পদ্মজা ডাকল না। মোনাকে ডেকে বলল, খেয়ে নাও তুমি। মোনা পদ্মজার সাহায্যকারিনী। পদ্মজার ছোটখাটো ফরমায়েশ পালন করে। পদ্মজা বৈঠকখানায় গিয়ে বসল। আজ কলেজে যেতে ইচ্ছা করছে না। ভোরে একটা খারাপ স্বপ্ন দেখেছে। মায়ের কথা মনে পড়ছে খুব। বাইরে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। অকারণে বিষণ্ণতায় ছেয়ালছে মন। অকারণেও না বোধহয়। আমির বিরক্ত হয়ে কথা বলেছে, এজন্যই বোধহয় মনের আকাশে বৃষ্টি নেমেছে। পদ্মজা পুরোটা দিন উপন্যাস পড়ে কাটিয়ে দিল। সন্ধ্যার আগ মুহূর্তে কলিং বেল বেজে ওঠে। দৌড়ে গিয়ে দরজা খুলে দিল পদ্মজা। আমির দাঁড়িয়ে আছে। বাইরে বাতাস হচ্ছে। পদ্মজা বলল, আসুন। আমির ভেতরে ঢুকল না। সে ঠায় দাঁড়িয়ে থেকে পদ্মজার দিকে তাকিয়ে আছে। পদ্মজা কপাল কুঁচকাল।
কি হলো? আসুন। আমির চট করে পদ্মজাকে কোলে তুলে নিল। পদ্মজা চেঁচিয়ে উঠে বলল, কেউ দেখবে? আমির মনাকে ডাকল। মনা, কই রে, দেখে যা। উত্তরে পদ্মজা বলল, আপনি ওকে ডাকছেন কেন? উত্তরে আমির বলল, এবার কাউকে দেখাবই। পদ্মজা বলল, উফ, ছাড়ুন। আমির বলল, মনা, মনা। মনা 2 তলা থেকে নেমে আসে। আমির মনাকে নামতে দেখে বলল, এই দেখ, তোর আপাকে কোলে নিয়েছি, দাঁড়া, তোর সামনে একটু আদর করি। পদ্মজা শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে চাপা স্বরে বলল, মনা কি ভাববে? আমি আর বলবো না, কেউ দেখবে, এবার ছেড়ে দিন। আমির পদ্মজাকে নামিয়ে দিল। মনা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। সে কি করবে বুঝতে পারছে না। আমির বলল, যা, ঘরে যা। মনা এইটা শোনার অপেক্ষায় ছিল। সে দৌড়ে চলে যায়। পদ্মজা হাঁপ ছেড়ে বাঁচল। আমিরকে গুরুজনদের মতো বলল, আক্কেল জ্ঞান কখন হবে আপনার? বয়স তো কম হলো না। অবিকল পদ্মজার কথার ধরন অনুসরণ করে আমির বলল, আর কতদিন কেউ দেখবে কথাটা মুখে থাকবে? বিয়ের তো কম দিন হলো না। পদ্মজা বলল, আপনি আপনি কালা চাঁদ না, কালা মহিষ। উত্তরে আমির বলল, এটা পূর্ণা বলতো না? আমি মোটেও কালো না। পদ্মজা বলল, তো কি? এই যে দেখুন, দেখুন, আমার হাত আর আপনার হাত। পদ্মজা হাত বাড়িয়ে দেখায়। আমির খপ করে পদ্মজার হাত ধরে চুমু খেয়ে বলল, এই হাতও আমার। পদ্মজা বলল, ঠেসে ধরা ছাড়া আর কি পারেন আপনি? ছাড়ুন। আমি পদ্মজার হাত ছেড়ে দিয়ে হাসতে থাকল। দেখতে দেখতে চলে এসেছে শীতকাল। সকাল বাজে 10টা। তবু কুয়াশার চাদরে চারিদিক ঢাকা। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে পদ্মজা। মনটা কু গাইছে। অজানা একটা ঝড় বইছে বুকে। স্থির হয়ে কোথাও দাঁড়াতে পারছে না। ঢাকা আসার পর থেকে নিয়মিত পূর্ণার লেখা চিঠি পেত। প্রায় 4 মাস হলো বাড়ি থেকে কোনো চিঠি আসছে না। পদ্মজা 9টা চিঠি পাঠিয়েছে, একটারও উত্তর আসেনি। বাড়ির সবার কথা খুব মনে পড়ছে। ব্যালকনি ছেড়ে ঘরে চলে যায় পদ্মজা। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে হারিয়ে যায়। একটা সুন্দর স্বপ্ন দেখে। হাওলাদার বাড়িতে টেলিফোন এনেছে। পূর্ণা হাওলাদার বাড়িতে এসে পদ্মজার সঙ্গে যোগাযোগ করে। পদ্মজা কথা বলতেই ওপাশ থেকে পূর্ণার উল্লাস ভেসে এলো। আপা, আপা, আমি তোমার গলার স্বর শুনতে পাচ্ছ? তুমি শুনছ? শুনছি। কেমন আছিস? আম্মা কেমন আছে? বাড়ির সবাই ভালো আছে? সবাই ভালো। তুমি কেমন আছো? আমার বিশ্বাস হচ্ছে না তোমার গলা শুনছি। আচ্ছা শোনো। বলো আপা। আশেপাশে কেউ আছে? খালাম্মা আছে। এই বাড়িতে আর আসবি না, আমি যতদিন না আসব, মনে রাখবি? কেন? কেন আপা? মানা করেছি, শুনবি? আচ্ছা, কিন্তু আমি ভেবেছিলাম এবার প্রতিদিন দুলাভাইয়ের বাড়িতে আসব আর তোমার সঙ্গে কথা বলবো। ধুর, আবার যখন আসব আমাদের বাড়িতে টেলিফোন নিয়ে আসব, এরপর প্রতিদিন আমাদের কথা হবে। এখন আমার মানা শোনো। টাকা কোথায় পাবে? সেদিন উনি বলেছেন নিয়ে আসবেন, আমি মানা করেছিলাম। বললেন তুমি আনন্দে থাকলেই আমার সুখ। তোমার সুখের জন্যই এখন আমার সব। আর কি বলার? দুলাভাই খুব ভালো, তাই না আপা? আম্মার শরীর সত্যি ভালো আছে? আছে, আগের চেয়ে ভালো। খেয়াল রাখিস আম্মার। রাখবো। বাতাসটা বেড়েছে। পদ্মজার গা কাটা দিচ্ছে। আচমকাই ঘুমটা ভেঙে চট করে উঠে বসল সে। হাতের দিকে তাকিয়ে দেখল টেলিফোন নেই। স্বপ্নেই মনে হচ্ছিল সবই বাস্তব। পদ্মজা দেয়াল ঘড়িতে দেখে 11টা বাজে। টেলিফোন পুরো দেশে হাতে গোনা কয়েকজনের বাসায় আছে। সেখানে গ্রামে টেলিফোনে যোগাযোগ করা যাবে ভাবাও হাস্যকর। পদ্মজা বিছানা ছেড়ে ড্রয়িং রুমে চলে এলো। কপালে হাত দিয়ে দেখে গায়ে জ্বর এসেছে। পূর্ণার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। সে দীর্ঘশ্বাস ছাড়ল। রান্নাঘরে যেতে যেতে ডাকল, মনা। হঠাৎ মাথায় এলো মনা তো বাসায় নেই। 2 দিন আগে বাড়িতে গিয়েছে। খুব একা লাগছে তার। সবকিছুই রান্না করা আছে, আর কি রাঁধবে? 1 কাপ চা বানিয়ে খাওয়া যায়। পদ্মজা 1 কাপ চা নিয়ে বৈঠকখানার জানালার পাশ ঘেঁষে বসল। গ্রামের সোনালি দিনগুলোর কথা মনে পড়ছে। মোর্শেদ প্রথম যেদিন সোয়েটার কিনে দিয়েছিলেন সেই দিনটার কথা মনে পড়ছে। সকাল সকাল উঠে খেজুরের রস দিয়ে পিঠা খাওয়া, 3 বোনের একসঙ্গে পড়তে বসা, একসঙ্গে স্কুলে যাওয়া। স্বর্ণময় দিনগুলো কি কখনো আর ফিরবে? দেখতে দেখতে চলে এসেছে শীতকাল। সকাল বাজে 10টা।
তবু কুয়াশার চাদরে চারিদিক ঢাকা। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে পদ্মজা। মনটা কু গাইছে। অজানা একটা ঝড় বইছে বুকে। স্থির হয়ে কোথাও দাঁড়াতে পারছে না। ঢাকা আসার পর থেকে নিয়মিত পূর্ণার লেখা চিঠি পেত। প্রায় 4 মাস হলো বাড়ি থেকে কোনো চিঠি আসছে না। পদ্মজা 9টা চিঠি পাঠিয়েছে, একটারও উত্তর আসেনি। বাড়ির সবার কথা খুব মনে পড়ছে। ব্যালকনি ছেড়ে ঘরে চলে যায় পদ্মজা। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে হারিয়ে যায়। একটা সুন্দর স্বপ্ন দেখে। হাওলাদার বাড়িতে টেলিফোন এনেছে। পূর্ণা হাওলাদার বাড়িতে এসে পদ্মজার সঙ্গে যোগাযোগ করে। পদ্মজা কথা বলতেই ওপাশ থেকে পূর্ণার উল্লাস ভেসে এলো। আপা, আপা, আমি তোমার গলার স্বর শুনতে পাচ্ছ? তুমি শুনছো? শুনছি। কেমন আছিস? আম্মা কেমন আছে? বাড়ির সবাই ভালো আছে? সবাই ভালো। তুমি কেমন আছো? আমার বিশ্বাস হচ্ছে না তোমার গলা শুনছি। আচ্ছা শোনো। বলো আপা। আশেপাশে কেউ আছে? খালাম্মা আছে। এই বাড়িতে আর আসবি না, আমি যতদিন না আসব, মনে রাখবি? কেন? কেন আপা? মানা করেছি, শুনবি। আচ্ছা, কিন্তু আমি ভেবেছিলাম এবার প্রতিদিন দুলাভাইয়ের বাড়িতে আসব আর তোমার সঙ্গে কথা বলবো। ধুর, আবার যখন আসব আমাদের বাড়িতে টেলিফোন নিয়ে আসব, এরপর প্রতিদিন আমাদের কথা হবে। এখন আমার মানা শোনো। টাকা কোথায় পাবে? সেদিন উনি বলেছেন নিয়ে আসবেন, আমি মানা করেছিলাম। বললেন তুমি আনন্দে থাকলেই আমার সুখ। তোমার সুখের জন্যই এখন আমার সব। আর কি বলার। দুলাভাই খুব ভালো, তাই না আপা? আম্মার শরীর সত্যি ভালো আছে? আছে, আগের চেয়ে ভালো। খেয়াল রাখিস আম্মার। রাখবো। বাতাসটা বেড়েছে। পদ্মজার গা কাটা দিচ্ছে। আচমকাই ঘুমটা ভেঙে চট করে উঠে বসল সে। হাতের দিকে তাকিয়ে দেখল টেলিফোন নেই। স্বপ্নেই মনে হচ্ছিল সবই বাস্তব। পদ্মজা দেয়াল ঘড়িতে দেখে 11টা বাজে। টেলিফোন পুরো দেশে হাতে গোনা কয়েকজনের বাসায় আছে। সেখানে গ্রামে টেলিফোনে যোগাযোগ করা যাবে ভাবাও হাস্যকর। পদ্মজা বিছানা ছেড়ে ড্রয়িং রুমে চলে এলো। কপালে হাত দিয়ে দেখে গায়ে জ্বর এসেছে। পূর্ণার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। সে দীর্ঘশ্বাস ছাড়ল। রান্নাঘরে যেতে যেতে ডাকল, মনা। হঠাৎ মাথা এলো, মনা তো বাসায় নেই। 2 দিন আগে বাড়িতে গিয়েছে। খুব একা লাগছে তার। সবকিছুই রান্না করা আছে, আর কি রাঁধবে? 1 কাপ চা বানিয়ে খাওয়া যায়। পদ্মজা 1 কাপ চা নিয়ে বৈঠকখানার জানালার পাশ ঘেঁষে বসল। গ্রামের সোনালি দিনগুলোর কথা মনে পড়ছে। মোর্শেদ প্রথম যেদিন সোয়েটার কিনে দিয়েছিলেন সেই দিনটার কথা মনে পড়ছে। সকাল সকাল উঠে খেজুরের রস দিয়ে পিঠা খাওয়া, 3 বোনের একসঙ্গে পড়তে বসা, একসঙ্গে স্কুলে যাওয়া। স্বর্ণময় দিনগুলো কি কখনো আর ফিরবে? কলিং বেল বেজে উঠল। অসময়ে কলিং বেল শুনে অবাক হলো পদ্মজা। আমির তো এই সময় আসে না। 2 ঘন্টা আগেই বের হলো। তাহলে কে এসেছে? গায়ে শাল টেনে নিল সে। এরপর দরজা খুলল। দরজার সামনে আমির দাঁড়িয়ে আছে। পদ্মজা অবাক হয়ে জানতে চাইল, এত দ্রুত? তৈলি হও, গ্রামে যাব। পদ্মজার চোখের পলক ফেলে আবার তাকালো। বলল, গ্রামে মানে অলন্দপুর? আমির দরজা লাগিয়ে দিয়ে বলল, দ্রুত যাও, শাড়ি পাল্টাও। পদ্মজার উৎকণ্ঠা। হুট করে যে কোনো খারাপ খবর? আমির হেসে বলল, তেমন কিছুই না। কয়দিন ধরে দেখছি মন খারাপ করে বসে থাকো, তাই হুট করে যাওয়ার কথা ভাবলাম। কলেজে তো শীতের বন্ধ আছেই। আমি 1 সপ্তাহের জন্য ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়েছি, আর আলমগীর ভাইয়া এসেছে। কোনো চিন্তা নেই। এবার দ্রুত যাও, ট্রেন 12টায়। আজকের শেষ ট্রেন কিন্তু এটাই। আমি তৈরি আছি, শুধু লাগেজে 2-3টা শার্ট ঢুকিয়ে নিলেই হবে। পদ্মজা আর কিছু বলল না। ছুটে গেল 2 তলায়। তার হৃৎপিণ্ড খুশিতে দামামা বাজাচ্ছে। 10 মিনিটের ব্যবধানে শাড়ি পাল্টে লাগেজও গুছিয়ে ফেলল দুজন। বেরিয়ে পড়ে। গন্তব্য অলন্দপুর। দীর্ঘ 8 মাস পর জন্মস্থান, জন্মদাত্রী, জন্মদাতা, ভাই বোন সবাইকে দেখতে পাবে। ভেতরে ভেতরে উত্তেজনা এতটাই কাজ করছে যে শীতের প্রকোপও টের পাচ্ছে না পদ্মজা। কেবিনে ঢুকার পর থেকে বারবার এক কথাই বলে চলেছে সে, কতদিন পর যাচ্ছি। আম্মা হুট করে আমাকে দেখে জ্ঞান না হারিয়ে ফেলে, পূর্ণা নিশ্চিত অজ্ঞান হয়ে যাবে। আমির হাসিও। পদ্মজার 1 হাত মুঠোয় নিয়ে বলল, আসো গল্প করি। পদ্মজা তাকালো। তার চোখ দুটি হাসছে, চিকমিক করছে। সে প্রশ্ন করল, আলমগীর ভাইয়া আমাদের বাসায় উঠবেন? না, অফিসেই থাকবে। রানী আপা ভালো আছে? কিছু বলছে?
আমির চুল ঠিক করতে করতে ব্যথিত স্বরে বলল, ওর জীবনটা নষ্ট হয়ে গেছে। বাচ্চা নষ্ট করতে দিল না, এরপর মৃত বাচ্চা জন্ম দিল, এখন অবস্থা আরও করুণ, ঘরেই বন্দি। ইস, খারাপ লাগে ভাবলে, মানুষের কপাল এত খারাপ কি করে হয়। মোড়লবাড়ির সড়ক দেখা যাচ্ছে। পদ্মজা খুশিতে আত্মহারা, দ্রুত হাঁটছে। সে কখনো বাহারি শাড়ি বোরকা পরে না, আজ পড়েছে। শাড়ি বোরকা দুটোতেই ভারী কাজ, চকচক করা ছোট বড় পাথর, দেখলে মনে হয় হীরা পান্না চিকচিক করছে। সে তার মাকে দেখাতে চায় সে কতটা সুখী, কোনো কমতি নেই তার জীবনে। মোড়লবাড়ির গেট ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই সব আনন্দ উল্লাস নিভে যায়। পূর্ণা প্রেমা দাঁড়িয়ে আছে, দুজনকে চেনা যাচ্ছে না, শুকিয়ে কয়লা হয়ে গেছে, চোখ ঢুকে গেছে গর্তে, গাল ভাঙা, গায়ে শুধু হাড়, মনে হচ্ছে কতদিন অনাহারে কাটিয়েছে। পূর্ণা পদ্মজাকে দেখেই আপা আপা বলে কেঁদে উঠল, ছুটে না এসে দপ করে বসে পড়ল মাটিতে। প্রেমার দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকল। পদ্মজা বাকরুদ্ধ, অজানা আশঙ্কায় গলা শুকিয়ে আসছে তার, চোখ দুটো মাকে খুঁজছে। পদ্মজা আমিরের দিকে তাকালো, আমিরের চোখ অস্থির। পদ্মজা প্রেমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আর চোখে দেখে পূর্ণা হাউমাউ করে কাঁদছে। কেন আসছে না ছুটে, কিসের এত কষ্ট তার? পদ্মজা এগিয়ে আসে, পূর্ণাকে টেনে তুলে ক্ষীণ স্বরে বলল, এত শুকিয়েছিস কেন? আম্মা, আম্মা ভালো আছে? আপা, আপারে বলে পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরল পূর্ণা। পদ্মজা ঘরের ভেতর তাকালো, কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে, অজ্ঞাত ভয়ে গলা দিয়ে কথা আসছে না তার। পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে ঘরের ভেতর ঢুকল। সদর ঘরে চেনা অনেকগুলো মুখ, প্রতিবেশী সবাই, আপন মানুষগুলো কোথায়? পদ্মজা আরও 2 পায়ে গিয়ে আসে, উঠান থেকে মঞ্জুরার কণ্ঠ ভেসে আসে, পদ্ম আইসে পদ্ম। সদর ঘরের মধ্যখানে পাটিতে শুয়ে আছেন হিমলতা, গায়ের ওপর কাঁথা, মেরুদণ্ড সোজা করে রাখা, গোলাপ জলের ঘ্রাণ চারপাশে। পদ্মজার বুকের হাড়গুলো যেন গুঁড়ো গুঁড়ো হতে শুরু করল। বুকে এত ব্যথা হচ্ছে, সহ্য করা যাচ্ছে না। সে হেমলতার পাশে বসে নিস্তরঙ্গ গলায় ডাকল, আম্মা, ও আম্মা। হেমলতা পিটপিট করে তাকালেন, চোখ দুটি ঘোলা, কোটরে ঢুকে গেছে, গালে মাংস নেই, ভাঙা। তিনি পদ্মজার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন, চিনতে পারলেন না। পদ্মজা হেমলতার এক হাত মুঠোয় নিয়ে চুমু দিল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে হেমলতার হাতে, তাতেও হেমলতার ভ্রুক্ষেপ নেই। তিনি নিজের মতো ঘরের ছাদে তাকিয়ে আছেন। মঞ্জুরা সদর ঘরে ঢুকেই বিলাপ শুরু করেছেন। পদ্মজা জোরে চেঁচিয়ে উঠল, চুপ করো, কেউ কাঁদবে না, চুপ করো। সবার কান্না থেমে যায়। পদ্মজা হেমলতাকে বলল, ও আম্মা, কথা বলো। আমি তোমার পদ্মজা, তোমার আদরের পদ্মজা। আম্মা 4 মাস ধরে কাউকে চিনে না আপা। পূর্ণার ডুকরে কেঁদে উঠল। পদ্মজার চোখ পড়ে সদর ঘরের ঈশান কোণে, মোর্শেদ কপালে হাত দিয়ে বসে আছেন। এই মানুষটাকেও চেনা যাচ্ছে না, পিঠের হাড্ডি ভেসে আছে, সবার একই হাল। পদ্মজা বাকহীন হয়ে পড়েছে, কিছু বলবে নাকি কাঁদবে। বুকে নাম না জানা নীল যন্ত্রণা হচ্ছে, শরীরে শক্তি কমে আসছে। পদ্মজা 2 হাতে হেমলতার মাথা তুলে ধরল। হেমলতা থাকালেন, নিষ্প্রাণ চাহনি। হেমলতার মাথা বুকের সঙ্গে জড়িয়ে ধরে পদ্মজা আকুল ভরা কণ্ঠে বলল, একবার কথা বলো আম্মা, একবার 2 হাতে জড়িয়ে ধরো। হেমলতার হাত দুটো নেতিয়ে আছে মাটির ওপর। পূর্ণা খেয়াল করল হেমলতার হাত দুটি কাঁপছে। চেষ্টা করছেন পদ্মজাকে জড়িয়ে ধরার, কিন্তু পারছেন না। তাহলে কি পদ্মজাকে চিনতে পেরেছেন? পদ্মজা কাঁদতে থাকল। অনেকে অনেক কিছু বলছে, কারোর কথা কানে ঢুকছে না। শুধু বুঝতে পারছে এই পৃথিবীর বুক থেকে তার মা হারিয়ে যাচ্ছেন। হারিয়ে যাচ্ছেন হেমলতা, হারিয়ে যাচ্ছেন তার কল্পনার রাজ্যের রাজরানী। স্বপ্ন তো সব পূরণ হয়নি, এ তো কথা ছিল না। তবে কেন এমন হচ্ছে? পদ্মজার বুক ছিঁড়ে যাচ্ছে, যন্ত্রণায় বিষে উঠছে সারা শরীর। কাঁপা ঠোঁটে হেমলতার পুরো মুখে চুমু খেল সে। ভারী করুণভাবে বলল, ও আম্মা, কোথায় হারালো তোমার তীক্ষ্ণ দৃষ্টি, ঝাঝালো কণ্ঠ?
কেটে গেল অনেকটা মুহূর্ত। কাছের মানুষেরা ছাড়া আর কেউ নেই, রা নেই কারো মুখে। হেমলতার মতোই সবাই বাঘহীন, স্তব্ধ, কেউ খায়নি। বাসন্তী গুপ্ত ব্যথা নিয়ে রেঁধেছেন। প্রেমা, প্রান্ত, আমির ছাড়া কেউ খেল না। পদ্মজাকে অনেক জোরাজুরি করেছে আমির, কিছুতেই খাওয়াতে পারল না। আমিরও আর ঘাটল না। পদ্মজা জানতে পারল 2 মাস ধরে হেমলতা বিছানায় পড়ে আছেন। মাঝে মাঝে 1-2 কথা বলেন, 4 দিন ধরে তাও বলেন না। গতকাল ভোরে মুখ দিয়ে ফেনা বের হয়েছে। এমন অবস্থা হয়েছিল যে সবাই ভেবেছিল আত্মাটা বেরিয়েই যাবে। হাওলাদার বাড়ি থেকে সবাই দেখতে আসে। তখন জানা যায় আলমগীর ঢাকা যাচ্ছে। মোর্শেদ অনুরোধ করে বলে পদ্মজা আর আমিরকে খবর দিতে, ওরা যেন দ্রুত চলে আসে। রাতে ট্রেনে সকালে গোডাউনে পৌঁছে আমিরকে সব বলে আলমগীর। আমির সব শুনে আর দেরি করেনি, পদ্মজাকে নিয়ে চলে আসে। পথে কান্নাকাটি করবে তাই আগে কিছুই বলেনি। পদ্মজা এত সব জেনেও কিচ্ছু বলল না। মনে অভিমানের পাহাড় তৈরি হয়েছে, কারো কথা শুনতে ইচ্ছে করছে না। সারাক্ষণ চেষ্টা করছে হেমলতার সঙ্গে কথা বলার। হেমলতা কিছুতেই কথা বলছেন না, একটু আধটু পানি খাচ্ছে, এর বেশি আর কিছুই খাচ্ছেন না। গায়ে মাংস বলতে কিছু নেই, চামড়া ঝুলে গেছে। পদ্মজা হেমলতার পুরো শরীর মুছে দিয়ে কাপড় পাল্টে দিল। এরপর শোয়া অবস্থায় অজু করালো। ঠোঁট ভেঙে কেঁদে আরও একবার আকুতি করল, একবার কথা বলো আম্মা, একবার ডাকো পদ্মজা বলে। হেমলতা তাকালেন, কিছু বললেন না, তাকিয়েই রইলেন। মাঝরাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখনও পদ্মজা জাগ্রত। ক্লান্ত হয়ে সবার চোখ দুটি লেগে গেলেও তার চোখ দুটির পলকও পড়ছে না। তার মন বলছে কে যেন চারপাশে ঘুরছে তার মাকে নিয়ে যেতে। ঝিঝি পোকার ডাক, শিয়ালের হাঁক ছাপিয়ে সে যেন কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছে। অবচেতন মন যেন অনুভব করছে আজরাইলের উপস্থিতি। পদ্মজার বুকে ভয় জেঁকে বসে, চোখ ফেটে জল বেরিয়ে আসে। এদিক ওদিক তাকিয়ে কেঁদে অনুরোধ করছি আমার মাকে কষ্ট দিও না। মুখে হাত চেপে কান্না আটকানোর প্রচেষ্টায় বারবার ব্যর্থ হতে থাকল পদ্মজা। কাঁদতে কাঁদতে কণ্ঠ নিভে এসেছে, ঠান্ডায় শরীর জমে গেছে। চোখটা লেগেছে মাত্র তখন দপ একটা শব্দ ভেসে এলো। চমকে তাকালো পদ্মজা। হেমলতা হাত দিয়ে মাটি থাপড়াচ্ছেন, শরীর কাঁপছে। পদ্মজার নিঃশ্বাস থেমে যায়। হেমলতার এক হাত শক্ত করে ধরে কেঁদে উঠে বলল, আম্মা, আম্মা যেও না আমাকে ছেড়ে। ও আম্মা, আম্মা আমার কষ্ট হচ্ছে আম্মা, তোমার খুব কষ্ট হচ্ছে। আম্মা পায়ে পড়ি, আমাকে ছেড়ে যেও না আম্মা। আম্মা। দ্রুত হেমলতাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে পদ্মজা। বাড়ির সবার ঘুম ভেঙে যায়। অনেকগুলো করুণ কান্নার স্বরে হাহাকার করে ওঠে মোড়ল বাড়ি। পদ্মজা কাউকে অনুরোধ করে বলল, নিয়েন না আমার আম্মাকে, কষ্ট দিচ্ছেন কেন এত? আমার আম্মার কষ্ট হচ্ছে। আম্মা, ও আম্মা, আম্মা আমাকে ছেড়ে যেও না। পদ্মজা কাঁদতে কাঁদতে সূরা ইয়াসিন পড়া শুরু করল। হেমলতা শেষবারের মতো উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ নিঃশ্বাস ত্যাগ করে চোখ বুজে ফেললেন। থেমে গেল শরীরের কাঁপাকাঁপি। দেহটা শুধু পড়ে রইল পরিত্যক্ত বস্ত্রের মতো। পদ্মজা দেহটাকে খামচে জড়িয়ে ধরে আম্মা বলে চিৎকার করে উঠল। মানুষ ছুটে আসে আশেপাশে সব বাড়ি থেকে। পূর্ণা কাঁদতে কাঁদতে জ্ঞান হারালো। ফজরের আজান পড়ছে। আমির পদ্মজাকে হিমলতার থেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই প্রাণবিহীন দেহটা পদ্মজা ছাড়তে চাইল না। যেন তার ডাকেই ফিরে আসবেন হেমলতা, কথা বলে উঠবেন, আবার হাঁটবেন। পদ্মজাকে ধমকে বলবেন, চুপ, এত কিসের কান্না? আমার মেয়ে হবে শক্ত আর কঠিন মনের, এত নরম হলে চলবে না। থাকি আর হয়, এটা শুধুই কল্পনা। আত্মা একবার দেহ ছেড়ে দিলে আর ফিরে আসে না, আপন ঠিকানায় ফিরে যায়। হেমলতা নামে মানুষটার আয়ুকাল এতটুকুই ছিল।
তিনি উড়াল দিয়েছেন পরকালে, রেখে গেছেন আদরের 3 কন্যাকে। আদরের কন্যাদের ছেড়ে তো কখনো দূরে থাকতে পারতেন না। এবার কিভাবে চলে গেলেন? তিনি নিশ্চয়ই মৃত্যুর সঙ্গে কঠিন যুদ্ধ করেছেন, থেকে যেতে চেয়েছিলেন আরও কিছুদিন, পেরে ওঠেননি। ভোরের আলো ফুটতেই পদ্মজা নিজেকে শক্ত করে গোসল করে এসে কুরআন শরীফ নিয়ে বসল। হেমলতা বলতেন, মা বাবা মারা গেলে কান্নাকাটি না করে লাশের পাশে বসে কুরআন শরীফ পড়া ভালো, এতে করে কবরে আযাব থাকলে কম হয়। সে প্রতিটা অক্ষর পড়ছে আর কাঁদছে। জীবনের আকাশের 7 রঙা রংধনু নিভে গেছে, হার কখনো উঠবে না, কোনো দিন না। মোর্শেদ বারবার পাঞ্জাবির হাতা দিয়ে চোখের জল মুছছেন, কিন্তু আবার ভিজে যাচ্ছে। গোসলের পর হেমলতার মুখটা উজ্জ্বল হয়েছে, ঠোঁটের কোণে লেগে আছে হাসি। পদ্মজা হেমলতার মৃতদেহের সামনে এসে দাঁড়াল। সাদা কাপড়ে মোড়ানো লম্বা দেহটা দেখে হাহাকার করে ওঠে বুক। আকাশের দিকে তাকিয়ে বলল, আমি জানি তোমার রুহও আমার পাশেই আছে। এভাবে কথা না ভাঙলেও পারতে আম্মা। বলেছিলে কখনো কিছু লুকোবে না। বেহেশতে ভালো থেকো আম্মা। আমি পূর্ণা প্রেমা প্রান্তকে দেখে রাখব। আমি তোমাকে ভীষণ ভালোবাসি আম্মা। হাঁটু ভেঙে খাটিয়ার সামনে বসে পড়ে সে। হেমলতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আল্লাহকে বলে খুব দ্রুত আমাকে নিতে এসো কিন্তু। আমির হিমেল সহ আরো 2 জন খাটিয়া কাঁধে তুলে নিল। কালিমা শাহাদাত বলতে বলতে সামনে এগোলো তারা। পূর্ণাকে 3 জন মহিলা ধরে রেখেছে। সে হাত পা দিয়ে ঝাঁপিয়ে চেষ্টা করছে ছোটার জন্য। তার ইচ্ছে হচ্ছে মৃতদেহটা আঁকড়ে ধরে রাখে। পদ্মজা মাটিতে বসে পড়ল। কি একটা বুক ফুঁড়ে বেরিয়ে যাচ্ছে। আম্মা আম্মা বলে 2 হাতে খামচে ধরে মাটিতে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলল, আমার আম্মাকে কষ্ট দিও না মাটি, একটুও কষ্ট দিও না। আমার আম্মাকে যত্নে রেখো। হীরের টুকরো তোমার বুকে ঘুমোতে যাচ্ছে, কষ্ট দিও না, কষ্ট দিও না। হাড় কাঁপানো শীতে কাঁপছে পদ্মজা। সন্ধে থেকে খুব ঠান্ডা পড়েছে। এক কাপড়ে মাটিতে মা একা আছে ভেবে পদ্মজার অশান্তি হচ্ছিল, তাই কম্বল নিয়ে রাতের বেলা ছুটে এসেছে মায়ের কবরে। সদ্য হওয়া কবরে কাঁচা মাটির ঘ্রাণ। পদ্মজা কম্বল দিয়ে মায়ের কবর ঢেকে দিল। এরপর 2 হাতে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আম্মা মনে আছে তোমার, যখন আমি ছোট অনেক, আব্বা আমার গায়ের কম্বল নিতে গিয়েছিল, তখন তুমি তোমার শাড়ির আঁচল দিয়ে সারা রাত আমাকে জড়িয়ে ধরে রেখেছিলে? মনে আছে? আমাকে কেন সেই সুযোগ দিলে না? কেন বললে না তুমি মরণ রোগে আক্রান্ত? আমার জীবনে অভিশপ্ত আক্ষেপ কেন দিয়ে গেলে আম্মা? কেন পেলাম না আমার মাকে সন্তানের মতো আদর করার সুযোগ? কোন দোষে আমার সঙ্গ তুমি নিলে না? মৃত্যুর আগে নিজের মেয়ের সঙ্গে এত বড় অনাচার করে গেলে আম্মা। বিশ্বাসঘাতকতা করলে। আমি তো তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, কখনো কোনো বিষয়ে জোর করিনি, জোর করে জানতে চাইনি। আমি বিশ্বাস করতাম তুমি সব বলবে আমায়। তুমি নিজে আমাকে বারবার বলেছ তোমার জীবনের এক বিন্দু অংশ থাকবে না যে আমাকে বলবে না। তবে কেন সেই কথা রাখতে পারলে না? আমার কষ্ট হচ্ছে আম্মা। তুমি অনুভব করছো আমি তোমার বুকে শুয়ে অভিযোগ তুলছি? তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ, আমার কাছ থেকে কেড়ে নিয়েছ 10 মাস। তুমি পারতে আমাকে বলতে, তুমি পারতে আমাকে বিয়ে না দিয়ে নিজের কাছে রাখতে, তুমি পারতে আমাকে আরও 10 মাস আমার মায়ের সঙ্গ দিতে। আমি এত আক্ষেপ নিয়ে কি করে বাঁচব আম্মা? কয়েকটা শেয়াল দূরে দাঁড়িয়ে আছে। মাঝরাতে কবরে ঝাঁপিয়ে পড়ে কেউ কাঁদতে পারে এমন হয়তো কখনো দেখেনি তারা। পদ্মজা হেমলতার কবরে হাত বুলিয়ে দিচ্ছে আর অশ্রু বিসর্জন করছে। আত্মহত্যা পাপ না হলে
হয়তো এই পথই বেছে নিত সে। মোর্শেদ আমির টর্চ নিয়ে পদ্মজাকে খুঁজতে খুঁজতে কবরে আসে। হেমলতার কবর দেখে মোর্শেদ দুর্বল হয়ে পড়েন। পদ্মজার সঙ্গে সঙ্গে তিনিও কাঁদতে থাকেন। আমিরের শব্দ ভাণ্ডারে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা মজুদ নেই। সে সাহস করতে পারল না কথা বলার। কান্না থামিয়ে পদ্মজা সূরা ইয়াসিন পড়তে থাকল। সে চায় না তার মায়ের কবরে বিন্দুমাত্র কষ্ট হোক। সন্তানের আমল নাকি পারে মৃত মা বাবার শাস্তি কমাতে। যদি কোনো পাপের শাস্তি হেমলতার আমলনামায় থেকে থাকে, তা যেন মুছে যায় পদ্মজার কণ্ঠের মধুর স্বরে। ধীরে ধীরে পদ্মজার কণ্ঠ কমে আসে, ঠান্ডায় জমে যায়, পাল্টে যায় চোখের মণির রং। আমির দ্রুত পদ্মজাকে কোলে তুলে নিল, মোর্শেদকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসে। হেমলতা মাটির কবরে পড়ে রইলেন একা। শেয়ালগুলি একসঙ্গে চেঁচিয়ে উঠল, মৃত্যুর মতো সত্য আর নেই। হেমলতার ঘরে দরজা বন্ধ করে পদ্মজা আর পূর্ণা বসে আছে। পুরো বিছানা জুড়ে হেমলতার পরনের কাপড় চোপড়। এসবই শেষ স্মৃতি। পূর্ণা দুটো শাড়ি বুকের সঙ্গে জড়িয়ে ধরে থেমে থেমে কাঁদছে। পদ্মজা মাটিতে বসে আছে, উস্কো খুস্কো চুল। পূর্ণা আর কাঁদতে পারছে না, বুক ফেটে যাচ্ছে, তবুও শব্দ বেরোচ্ছে না। পদ্মজা হেমলতার চুড়ি দুটো হাতে নিয়ে বলল, আম্মা বলে এখন কাকে ডাকবো পূর্ণা রে? আমাদের আম্মা কই গেল? পূর্ণা বিছানা থেকে নেমে আসে, পদ্মজাকে জড়িয়ে ধরে ভাঙা স্বরে বলল, আল্লাহ কেন এমন করল আপা? আমাদের প্রতি একটু দয়া হলো না? এই ঘরটায় আর আসবে না আম্মা। আপা, আম্মা আসে না কেন? আপা, আমার শ্বাস নিতে কষ্ট হয়, আমাকে মেরে ফেলো। কাঁদিস না বোন, আমাদের আবার পরকালে দেখা হবে। এরপর আর মৃত্যু নেই, অনন্তকাল একসঙ্গে থাকব। ঠিক দেখা হবে। পালঙ্কের উপর একটা পুরনো খাতা। পদ্মজা হাত বাড়িয়ে নিল। পূর্ণা এই খাতার প্রতিটা অক্ষর আগেই পড়েছে, তাই আর সেদিকে ফিরল না। সে ক্লান্ত দেহ নিয়ে মাটিতে শুয়ে পড়ে। পদ্মজা খাতার পৃষ্ঠা উল্টায়। আমার আদরের পদ্মজা, আজ 15 দিন হল তোর বিয়ের। প্রতিটা রাত আমার নির্ঘুমে কাটে। পুরো বাড়ি জুড়ে তোর স্মৃতি। স্মৃতিগুলো আমায় বিষে জর্জরিত করে দেয়। মেয়ে হয়ে জন্মালে বিয়ে করে শ্বশুর বাড়ি যেতেই হয়, তবুও মানতে কষ্ট হচ্ছে আমার। মেয়ে সারা জীবনের জন্য অন্যের ঘরে চলে গেছে। বলেছিলাম আমার জীবনের বিন্দুমাত্র অংশ তোর অজানায় রাখব না। সেই কথা রাখতে আমি লিখতে বসেছি। স্বপ্ন ছিল তোকে অনেক পড়াবো, অনেক অনেক দিন নিজের কাছে রাখব। কিন্তু মানুষের সব স্বপ্ন কি পূরণ হয়? দীর্ঘ 2 বছর আমার শরীরে বাসা বেঁধেছিল এক রোগ। প্রাথমিক অবস্থায় ছিল, কিন্তু পাত্তা দিইনি। যখন তোর ম্যাট্রিক পরীক্ষার জন্য আকবর ভাইজানের বাড়িতে গেলাম, তখন একজন ভালো ডাক্তারের সঙ্গে আমার দেখা হয়। তিনি আকবর ভাইজানের বন্ধু দেখতে এসেছিলেন। তখন তুই পরীক্ষা কেন্দ্রে ছিলি। ওনার নাম আসাদুল জামান, বিলেট ফেরত ডাক্তার। কথায় কথায় আমার সমস্যাগুলোর কথা বলি। তিনি খালি চোখে আমাকে দেখে কিছু প্রশ্ন করলেন। ওনার ধারণা আমি পার্কিনসন্স ডিজিজ নামক প্রাণঘাতী রোগে আক্রান্ত, যার 80% লক্ষণ আমার সঙ্গে মিলে যায়। তিনি দ্রুত আমাকে পরীক্ষা করতে বলেন। এই রোগের চিকিৎসা তো দূরে থাক, দেশে এই রোগ পরীক্ষার কেন্দ্রও তেমন নেই। সেদিনটা আমার জীবনের বড় ধাক্কা ছিল। আমি দিক দিশা হারিয়ে ফেলি। আমি মারা গেলে আমার 3 মেয়ের কি হবে? কি করে বাঁচবে? ভয়ানক এ রোগ নিয়ে তোর সামনে হাসতে আমার ভীষণ কষ্ট হতো, তবু হাসতে হতো। মুহিব খুব ভালো ছেলে, তাই তাদের প্রস্তাব ফিরিয়ে দিইনি। আমি মারা যাওয়ার আগে তোর ভবিষ্যৎ নিশ্চিত করতে চেয়েছিলাম। বিয়ে ঠিক করে ফিরে আসি গ্রামে। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত অসহনীয় যন্ত্রণায় কাটতে থাকে। আসাদুল জামান ঢাকার এক হাসপাতালে নাম লিখে দিয়েছিলেন, যেখানে এ রোগের পরীক্ষা করা হয়। শতভাগ নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করানোটা জরুরি হয়ে পড়ে।
তার জন্য কেউ একজন দরকার পাশে। তোর আব্বাকে সব বলি। সব শুনে তোর আব্বা হাউ মাউ করে বাচ্চাদের মতো কেঁদেছে। মানুষটাকে এত কাঁদতে কখনো দেখিনি। আল্লাহর উপর ভরসা রেখে চলে যাই ঢাকা। আমি তখন হুঁশে ছিলাম না। মৃত্যু আমার পেছনে ধাওয়া করছিল। তাই মাথায় আসেনি আমি না থাকলে আমার মেয়েদের কোনো ক্ষতি হতে পারে। ঢাকা যাওয়ার পথে আল্লাহর কাছে আকুতি করেছি যাতে পরীক্ষায় কিছু ধরা না পড়ে, বিয়েটা ভেঙে দিতে পারি, আর আমার মেয়েদেরকে নিয়ে আরও কয়েকটা বছর বাঁচতে পারি। কিন্তু আল্লাহ শুনলেন না, তিনি দয়া করলেন না মা। জানতে পারলাম আমার হাতে সময় কম, এ রোগের নিরাময় নেই, যে কোনো বছরে যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। এ কথা শোনা আমার পক্ষে সহজ ছিল না। ভেঙে গুড়িয়ে গেছিলাম, কিন্তু তোদের কথা মনে পড়তেই আবার নিজেকে শক্ত করে নিয়েছি। যতদিন বাঁচব শক্ত হয়ে বাঁচব, তোর জীবন গুছিয়ে দিয়ে যাব। আমি পেরেছি। তোর বিয়ে হয়েছে, ভালো ছেলের সঙ্গে হয়েছে, সুখে আছিস, এই তো শান্তি। আমার ভাবতে কষ্ট হয় একদিন তোকে, তোদের সবাইকে আমি ভুলে যাব। এখন তো কথা ভুলে যাই, তখন নিজের নারী ছেঁড়া সন্তানের মুখও অচেনা হয়ে যাবে। কি নির্মম, তাই না মা? তুই ঢাকা চলে গিয়েছিস, অনেক দিন হলো। আমার মনে হচ্ছে আমাদের আর দেখা হবে না। আমার শরীরের অবস্থা ভালো না। আজ নাকি প্রান্তকে চিনতে পারিনি। বেশ অনেকক্ষণ ওর চেহারাটা আমার অচেনা লেগেছে। কি অদ্ভুত, ভুলে গিয়ে আবার মনে পড়ে। হাত পা, মাথা, মুখের থুতনি, চোয়াল মাঝে মাঝে খুব কাঁপে। ধীরে ধীরে শরীরের ভারসাম্য একদম নষ্ট হয়ে যাচ্ছে। লাহারি ঘরে গিয়েছিলাম, হুট করে চৌকির উপর থেকে পড়ে গিয়েছি। পুণ্যার সে কি কান্না! মেয়েটা খুব কাঁদতে পারে, একদমই হাঁটতে ইচ্ছে করে না, শক্তিকুল হয় না। তোর কথা খুব মনে পড়ে। মনে সাধ ছিল বৃদ্ধ হয়ে তোর শরীরে ভর দিয়ে হাঁটব। পেটের চামড়ার ফোসকার মতো কি যেন হয়েছে, চুলকায়, ব্যথা করে, রাতে ঘুম হয় না যন্ত্রণায়। তোর আব্বা আমার অশান্তি দেখে ঘুমতে পারে না। বাসন্তী আপা সব জানে, মানুষটা অনেক ভালো। ভুল তো সবাই করে, এমন কেউ আছে যে জীবনে ভুল করেনি? বাসন্তী আপার রান্না নাকি অনেক মজার হয়, খুব ভালো ঘ্রাণ হয়। প্রান্ত প্রেমা সর্বক্ষণই বলে, কিন্তু আমি সেই ঘ্রাণ পাই না। ঘ্রাণ শক্তিটাও লুপ্ত হয়ে গেছে। কয়দিন ধরে টয়লেটও হচ্ছে না, খাবার গিলতে পারি না। কোন পাপে এমন করুণ দশা হলো আমার? বোধহয় আর শক্তি পাব না লেখার। সবকিছু ভুলতে আর কতক্ষণ? সব লক্ষণ জেকে বসেছে শরীরে, বাকি শুধু দুনিয়াটাকে ভুলে যাওয়া। আজ সারা রাত জেগে আরও কিছু কথা লিখতে চাই। সেদিন আমি জলিল আর মজনুর ছেলেকে খুন করেছি। ছৈত তার আগেই খুন হয়ে গিয়েছিল। আটপাড়ার বড় বিলের হাওড়ের টিনের ঘরে ওরা তিনজন সবসময় জুয়া খেলে, গাঁজা খায়। সেদিনও গাঁজা খেয়ে পড়েছিল। গিয়ে দেখি ছৈদের লাশ এক কোণে পড়ে আছে, দা হাতে দাঁড়িয়ে আছে তোর দেবর রিদওয়ান। ও আমাকে দেখে পালিয়ে যায়। এরকম দৃশ্য দেখে অপ্রস্তুত হয়ে পড়ি, তবুও থেমে থাকিনি। ঘুমন্ত জলিল আর মজনুর ছেলেকে বেঁধে খুনের বর্ণনা লিখতে ইচ্ছে করছে না। শুধু এইটুকু বলবো, আমি যখন জলিল আর মজনুর ছেলেকে কোঁপাচ্ছিলাম, তখন রিদওয়ান ঘরের একপাশে লুকিয়েছিল। সে সব দেখেছে। আমি বের হতেই সে উল্টো দিকে হাঁটা শুরু করে। আজও জানতে পারিনি সে কেন ছৈদকে খুন করেছে। তুই ঢাকা চলে গিয়েছিস ভেবে শান্তি লাগছে। রিদওয়ান ভয়ঙ্কর মানুষ, তার খুন করার হাত পাকা। এটা তার প্রথম খুন নয়। সাবধানে থাকবি, আমিরকে সাবধানে রাখবি। তোর শাশুড়িকে বহুবার লুকিয়ে কাঁদতে দেখেছি, ওনাকে আপন করে রাখবি। আর লেখা যাচ্ছে না, হাত কাঁপছে, কেমন ঝাপসা হয়ে আসছে চারিদিক। এই খাতাটা প্রান্তের, লুকিয়ে নিয়ে এসেছি। আমার সব শাড়ির সঙ্গে ট্রাঙ্কের ভেতর যত্নে রাখব। আমার অনুপস্থিতিতে যখন পড়বি, কাঁদবি না একদম। জীবনে বড় হবি। আমি না থাকলে মৃত্যুর কামনা করবি না, এটাও এক ধরনের পাপ। আল্লাহর যখন ইচ্ছে হবে তখনই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
তিনি যে কারণে সৃষ্টি করেছেন তা পূরণ হলেই মৃত্যু ধেয়ে আসবে। শুধু মৃত্যুর কথা স্মরণ রাখবি, কোরআনের পথে চলবি, কোনো পাপে জড়াবি না, অন্যায়কে প্রশ্রয় দিবি না। আমাদের আবার দেখা হবে, আমার মায়ের সঙ্গে আবার দেখা হবে। তুই তো আমার মা, আমার পদ্মজা, আমার 7 রাজার ধন, আমার 3 কন্যা, আমার অহংকার, আমার বেহেশত। ভালো থাকবে, খুব ভালো থাকবে। আম্মা কিন্তু সব দেখব। কান্নাকাটি করতে দেখলে ওপারে আমার শান্তি হবে না, তাই কাঁদবি না। আল্লাহ হাফেজ মা, ভালো থাকিস। পড়া শেষ হতেই খাতাটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে হাত পা ছুঁড়ে আম্মা আম্মা বলে কাঁদতে থাকে পদ্মজা। তার আর্তনাদে চারিদিক স্তব্ধ হয়ে যায়। 1996 সাল। ঘন কুয়াশার ধবল চাদর শরীরে প্রকৃতির উপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়েছে। কাঁচের জানালার পর্দা সরাতেই এক টুকরো মিষ্টি পেলব রোদ্দুর পদ্মজার সুন্দর মুখশ্রীতে হুমড়ি খেয়ে পড়ে। নিচতলা থেকে মোনার কণ্ঠস্বর ভেসে এলো, আপামনি। মিষ্টি রোদের কোমল ছোঁয়া ত্যাগ করে ঘুরে দাঁড়ালো পদ্মজা। আমির আড়মোড়া ভাঙতে ভাঙতে লেপে রোম ছেড়ে উঠে বসেই দরজার বাইরে দেখতে পেল পদ্মজাকে। ধনুকের মতো বাঁকা শরীরে সবুজ সুতি শাড়ি, মাথায় লম্বা বেনুনি, চওড়া পিঠের উপরে সাপের মতন দুলছে, পাতলা কোমর উন্মুক্ত। আমির চমৎকার করে হেসে ডাকল, পদ্মবতী। পদ্মজা না তাকিয়ে জবাব দিল, অপেক্ষা করুন, আসছি। আমির মুখ গুমটু করে বলল, ইদানিং আমাকে একদমই পাত্তা দিচ্ছ না তুমি, বুড়ো হয়ে গেছি তো। উপাস থেকে আর সাড়া এলো না। আমির অলস শরীর টেনে নিয়ে বারান্দায় গেল। পদ্মজা বৈঠকখানায় এসে দেখে মোনা সোফায় পানের কৌটা নিয়ে বসে আছে। তাকে দেখেই দ্রুত উঠে দাঁড়াল। 9 বছরের মোনা এখন 14 বছরের ছটফটে কিশোরী। পদ্মজা গম্ভীর স্বরে বলল, পান খাওয়ার অনুমতির জন্য ডেকেছিস? মোনা নতজানো হয়ে দাঁড়িয়ে আছে। সে মাথা নত অবস্থায় রেখেই চোখ উল্টে তাকিয়ে দেখল একবার পদ্মজাকে। এরপর চোখ নামিয়ে নিয়ে বলল, অনেকদিন খাই না, আপামনি, একটা খেতে দাও না। মোনা চাংলে লুকিয়ে খেতে পারত, কিন্তু সে পদ্মজাকে ডেকে অনুমতি চাইছে। পদ্মজা মনে মনে সন্তুষ্ট হলেও প্রকাশ করল না। সোফায় বসে প্রশ্ন করল, পান কে দিয়েছে? সঙ্গে পানের কৌটাও আছে দেখছি। আব্বা আসছিল, ভীতু কণ্ঠে বলল মোনা। কখন? ভোরবেলা। বাসায় এসেনি কেন? কাজে যাচ্ছে তাই। উনি এমনি এমনি কেন পানের কৌটা নিয়ে আসবেন? তুই স্কুল থেকে ফেরার পথে বস্তিতে গিয়েছিলি? মোনা জবাব দিল না। তার চুপ থাকা প্রমাণ করছে পদ্মচার ধারণা সত্য। পদ্মচার কথা বাড়াল না, বলল, একটা পান খাবি, কৌটাসহ বাকি পান সুপারি রহমত চাচাকে দিয়ে তোদের বস্তিতে পাঠিয়ে দে। পদ্মচা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ল। তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল, তুই নাকি গণিতে ফেল করেছিস? পদ্মচার প্রশ্নে মোনার দৃষ্টি চোরের মতো এদিক ওদিক চোখে দৌড়াতে থাকল। পদ্মচা ধমকে উঠল, বলছিস না কেন? আমি প্রতিদিন রাতে সময় নিয়ে তোকে গণিত বুঝিয়েছি, তবুও ফেল করলি কি করে? মোনা কাঁদো কাঁদো হয়ে বলল, পরীক্ষার আগের দিন পড়িনি, পরীক্ষা গিয়ে সব ঝাপসা ঝাপসা মনে পড়ছিল। কেন পড়িসনি? প্রশ্নটি করে থামল পদ্মচা। পরক্ষণে বলল, সেদিন আমি অসুস্থ ছিলাম, একবারও নিচে আসতে পারিনি। এই সুযোগে পড়া রেখে টিভি দেখেছিলি, তাই তো? মোনা বাধ্যের মতো মাথা নাড়াল। পদ্মচা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। বেহায়ার মতো আবার স্বীকারও করছে পড়া রেখে টিভি দেখেছে। ঢাকা আসার পরের বছরই মোনাকে স্কুলে ভর্তি করে দিয়েছিল সে। এখন মোনা 5ম শ্রেণীতে পড়ে। মাথায় বুদ্ধি বলতে নেই, সারাক্ষণ টিভি টিভি আর টিভি। এত পড়ানোর পরেও কিচ্ছু মাথায় রাখতে পারে না। পদ্মচা বিরক্তি নিয়ে জায়গা ছাড়ল। সবার ঘরে ঢুকতেই আমির আক্রমণ করে বসে। পদ্মচার কোমরের খোলা অংশে হাত রাখতেই পদ্মচা ঠান্ডা বলে ছিটকে সরে যায় আমির। আমির হতভম্ব হয়ে গেল। 2 পা এগোতেই তার ব্যক্তিগত প্রাপ্তবয়স্কা নারীটির রিনরিনে কণ্ঠে ধমক বেরিয়ে এলো, একদম এগোবেন না। এই শীতের মধ্যে ভেজা হাতে ছুলেন কিভাবে? আপনি আমার কালো সোয়েটারটা দেখেছেন? পাচ্ছি না, শীতে জুমে যাচ্ছি একদম। আমির কিছু বলল না। সে পদ্মচার দিকে আর চোখে তাকিয়ে আছে। পদ্মজা এদিক ওদিক চোখ ঘুরিয়ে তার কালো সোয়েটারটা খুঁজল। হঠাৎ আমিরের দিকে চোখ পড়তেই হেসে বলল, এভাবে সঙের মতো খালি গায়ে দাঁড়িয়ে আছেন কেন? আমির কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই বেজে উঠল টেলিফোন।
এই সুযোগে পদ্মজা পাশের ঘরে চলে গেল। কালো সোয়েটারটা যে কোথায় হারালো এটা খুঁজে বের করতেই হবে। এই সোয়েটারটা পরে সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আমির টেলিফোন রেখে পদ্মজাকে ডেকে জানালো সে বেরোবে, জরুরি দরকার। পদ্মজা সোয়েটার খোঁজা রেখে তাড়াতাড়ি করে খাবার পরিবেশন করে। আমির খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের মতো পদ্মজার কপালে চুমু দিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। পদ্মজা তৈরি হয় রোকেয়া হলে যাবার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে রোকেয়া হলের অনেক মেয়েকেই চেনে সে। আজ মোনার স্কুল নেই, সে একাই বাসায় থাকবে। এক ছোট বোনের সঙ্গে দেখা করার জন্য হলে যেতে হবে। আমিরের তো কখনোই ছুটি নেই, নিজের ব্যবসা, যখন তখন কাজ পড়ে যায়। রোকেয়া হলের চারপাশ সবুজ গাছে আবৃত। পদ্মজা গেটের বাইরে গাড়ি রেখে এসেছে। হিম শীতল বাতাসে চোখ জোড়া ঠান্ডায় জ্বলছে। তার পরনে বোরকা, মুখে নিকাব। রোকেয়া হলের ভবনে এসে জানতে পারল যার খুঁজে সে এসেছে সে নেই। চারিদিক নিরিবিলি, প্রায় সবাই ক্যাম্পাসে। নির্জন পরিবেশে এমন ঠান্ডা বাতাস রোমাঞ্চকর অনুভূতি দেয়। রোকেয়া হলে এই নিয়ে অনেকবার এসেছে সে। পদ্মজা ভবনের নিচতলার শেষ মাথার কাছাকাছি গিয়ে ঘুরে দাঁড়ালো ফিরে যাওয়ার জন্য। তখন অতি সূক্ষ্ম একটা শব্দ কানে ভেসে এলো। পদ্মজা থমকে দাঁড়ালো, 2 পা পিছিয়ে চোখ বুজে শোনার চেষ্টা করল শব্দটা কিসের। আওয়াজ তীব্র হয়েছে, কাছে কোথাও ধস্তধস্তি হচ্ছে। পদ্মজার মস্তিষ্ক সচল হয়ে ওঠে। অনুসন্ধানী দৃষ্টি নিয়ে ফিরে তাকালো। একটা মেয়ের চাপা কান্নার শব্দ কর্ণকুহরে পৌঁছতেই পদ্মজা দ্রুতগামী ঘোড়ার মতো ছুটে এলো শেষ কক্ষের দরজার সামনে। পৌঁছেই দেখতে পেল অর্জুন এবং রাজু একটা মেয়েকে টেনে হিঁচড়ে কক্ষ থেকে বের করতে চাইছে। ক্যাম্পাসের ছাত্র সংগঠনের নেতা এরা। 6 মাস হলো ছাত্র সংগঠনের নেতৃত্বে এসেছে, আর এখনই ক্ষমতার অপব্যবহার শুরু করেছে। পদ্মজার উপস্থিতি টের পেয়ে অর্জুন রাজু ঘুরে তাকালো। মেয়েটা ভয়ে কাঁপছে। পদ্মজাকে দেখে মেয়েটা ছুটে আসতে চাইলে অর্জুন ধরে ফেলে। পদ্মজা বেশ শান্তভাবেই বলল, ক্ষমতার অপব্যবহার করতে নেই, ছেড়ে দাও মেয়েটাকে। পদ্মজার কণ্ঠ মেয়েটি চিনতে পেরে অস্ফুটভাবে ডাকল, পদ্ম আপা, আমি মিঠি, ওরা আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। পদ্মজা ভালো করে খেয়াল করে চিনতে পারল মিঠিকে। অর্জুন মিঠির গালে শরীরের সব শক্তি দিয়ে থাপ্পড় মেরে রাজুকে বলল, এর ঘাড়ে ওঠা, এই আপনি সরেন, মাঝে হাত ঢোকাবেন না, বিরক্ত করা একদম পছন্দ না আমার। পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো, দেখো, মা জাতিকে এইভাবে অপমান করতে নেই। ক্ষমতা পেয়েছ, সৎভাবে চলো, সবার ভালোবাসা পাবে। এইভাবে অন্যের ইজ্জত নষ্ট করছো, সেই সঙ্গে নিজেদের পাপই করছো। এই ফুট এখান থেকে, নীতিকথা শোনাতে আসছে। অর্জুন পদ্মজাকে ঠেলে সরিয়ে দিতে চাইল। পদ্মজা জায়গায় অটল থেকে বলল, ভালোভাবে বলছি, ভেজাল না করে ছেড়ে দাও, নারীকে নারী রূপে থাকতে দাও, শক্ত হতে বাধ্য করো না। অর্জুন রাগে দাঁতে দাঁত কামড়ে বলল, আর একটা কথা বললে জামাকাপড় খুলে মাঠে ছেড়ে দেব। কথাটা শেষ করার চোখ পলক ফেলতে পারল না। তার আগেই পদ্মজার 5 আঙ্গুলের দাগ বসে যায় অর্জুনের খরসা গালে। অর্জুন রক্তিম চোখে কিড়মিড় করে তাকালো। মিঠিকে ছেড়ে চেপে ধরল পদ্মজার গলা। পদ্মজার সঙ্গে সঙ্গে লাথি বসিয়ে দিল অর্জুনের অন্ডকোষ বরাবর। কোঁকিয়ে উঠে অন্ডকোষে 2 হাত রেখে বসে পড়ে অর্জুন। রাজু গালিগালাজ করে পদ্মজার দিকে তেড়ে আসে। পদ্মজা মেঝে থেকে ইট তুলে ছুঁড়ে মারে রাজুর মাথা লক্ষ্য করে। ভয়ে চোখ বন্ধ করে ফেলল মিঠি। রাজুর কপাল ফেটে রক্তের ধারা নামছে। অর্জুন আকস্মিক তেড়ে এসে পদ্মজার নিকাব টেনে খুলল। পদ্মজার ঘোলা চোখের ভয়ঙ্কর চাহনি, রক্ত জবার মতো ঠোঁটের কাঁপনি অর্জুনের অন্তর কাঁপিয়ে তোলে। কিন্তু সে থামল না, প্রস্তুত হল হামলা করতে। পদ্মজা তার কাঁধের ব্যাগ থেকে ছুরি বের করে টান বসালো অর্জুনের গলায়। এই দৃশ্য দেখে মিঠির শরীর কাঁপতে থাকে। অর্জুন চিৎকার করে বসে পড়ে। গলায় হাত দিয়ে দেখে গলাটা তখনও শরীর থেকে আলাদা হয়ে যায়নি, চামড়া ছিঁড়েছে শুধু। তার হৃৎপিণ্ড মাত্রই যেন মৃত্যুর সাক্ষাৎ পেল। পদ্মজার অভিজ্ঞ হাত তার কলিজা শুকিয়ে দিয়েছে। মেঝেতে বসে হাঁপাচ্ছে সে।
পদ্মজা ছুরির রক্ত অর্জুনের গিঞ্জিতে মুছে বলল, তোমাদের ভাগ্য ভালো, পদ্মজার হাতে পড়েছ, হেমলতার হাতে পড়নি। মিছিকে প্রশ্ন করল, আমার জানা মতে তুমি প্রথম বর্ষে আছো, তোমার অন্য ভবনের দ্বিতীয় তলায় থাকার কথা, এখানে আসলে কি করে? মিছির ভয় এখনো পুরোপুরি কাটেনি। সে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আমি গত কয়েকদিন অসুস্থ ছিলাম, ক্যাম্পাসে যেতে পারিনি। অর্জুন দাদা নাজমাকে দিয়ে আমাকে ডেকেছিল। অমনি চলে এসেছ? কয়দিন আগে তৃতীয় বর্ষের একটা মেয়ের কি হাল হয়েছে দেখনি? শোনোনি? এরপরও এদের ডাকে সাড়া দিলে কেন? না দিয়ে উপায় নাই। পদ্মজা আর কথা বাড়াল না। মিঠিকে নিয়ে বেরিয়ে পড়ে কামরা থেকে। নিকাব পড়তে পড়তে বলল, এসব বেশি দিন সহ্য করা যায় না। মেয়েরা হলে এসে থাকে পড়াশোনার জন্য, এসব নির্যাতনের শিকার হওয়ার জন্য নয়। তোমার চেনা জানা যারা এদের নির্যাতনের ভুক্তভোগী, তাদের সবার নামের তালিকা আমাকে দিতে পারবে? মিঠি জানতে চাইল, কেন? সবাইকে নিয়ে প্রশাসনের কাছে যাব, তাদের নীরবতা আর মেনে নেব না। ক্যাম্পাসে আসার পর থেকে নেতাদের অপকর্ম দেখছি, থামানোর চেষ্টা করেছি। একজন দুজন থামে, আরও 10 জন বাড়ে। এইবার আমাদের আন্দোলন করতে হবে। মিঠি মিনমিনিয়ে বলল, কেউ ভয়ে আন্দোলন করতে চায় না। শুনেছি অনেকবার দিন তারিখ ঠিক হয়েছে, এরপর যাদের আসার কথা ছিল তাদের মধ্যে 80 ভাগই আসত না, অনেককেই বাসায় আক্রমণ করা হয়েছে। পদ্মজার বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সমাজে মেয়েরা এত দুর্বল, তাদের দেহের লুকায়িত আকর্ষণীয় ছন্দগুলো না থাকলে হয়তো তারাও সাহসী হতো। ছন্দ হারানোর ভয় থাকত না, কাউকে ভয় পেতে হতো না। পদ্মজা মিঠিকে বলল, তুমি বরং কয়দিন বাড়ি থেকে ঘুরে আসো, এখানে থাকা তোমার জন্য এখন বিপজ্জনক। আমি আগামীকাল গ্রামে যাচ্ছি, আমার আম্মার মৃত্যুবার্ষিকী, ছোট বোনের ম্যাট্রিক পরীক্ষা 1.5 মাস পর। আরেক বোনের বিয়ে দেওয়ার কথা ভাবছি। 1.5-2 মাসের মতো গ্রামে থাকব, এরপর এসে এই নেতাদের ব্যবস্থা করব। তোমাদের বর্ষের শিখা আছে না? মেয়েটা বেশ সাহসী, ওর মতো আরও কয়টা মেয়ে পাশে থাকলেই হবে। তুমি যাও এখন, দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করো। যতক্ষণ এখানে আছো একা চলাফেরা করো না। শিখাও তো মনে হয় হলেই থাকে। জি। আচ্ছা, বিকেলে আমি আবার আসব, ওর সঙ্গে কথা বলবো। আমি আসছি এখন। পদ্মা আপা। পদ্মজা তাকালো। মিঠি পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ভেজা কণ্ঠে বলল, অনেক ধন্যবাদ তোমাকে, আমি খুব ভয় পেয়েছিলাম। বাঁচার সংগ্রামে ভীতু হলে চলে না মিঠি। ভেবেছিলাম জীবনটা শেষ হয়েই গেল বুঝি। কখনো এমন ভাববে না। বিপদে সামর্থ্য মতো যা পারো করবে। শরীরের শক্তি নিশ্চয় কম নয়, মনের জোরটা কম, সেই জোরটা বাড়াবে। মনের জোর বাড়াতে টাকা লাগে না, কঠিন জীবন সহজ করে তোলার দায়িত্ব নিজেরই নিতে হয়। মিঠি মাথা তুলে তাকালো, একটু সরে দাঁড়িয়ে চোখের জল মুছে বলল, দ্রুত ফিরবে পদ্মা আপা, আমরা আমাদের নিরাপত্তার যুদ্ধে নামব। পদ্মজা হেসে বলল, ফিরব, দ্রুত ফিরব। গাড়ি বাড়ির উদ্দেশ্যে ছুটছে। বাড়ির নাম আগে ছিল আমির ভিলা। বছর ঘুরতেই আমির বাড়ির নাম পাল্টে দিল পদ্মনীর। পদ্মজা জানালার কাঁচ তুলে বাইরে তাকালো। রাস্তাঘাটে মানুষজন কম, ঠান্ডা বাতাস, সূর্যের আলো একদমই তেজ নেই, যেন থুরথুরে বুড়ো হয়ে গেছে। পদ্মজা আকাশপানে তাকিয়ে 3টে প্রিয় মুখকে খোঁজে। চোখ দুটি টলবল করে ওঠে। কোথায় আছে তারা? আবার কবে হবে দেখা? পদ্মজা কাঁচ নামিয়ে দিল। রুমাল দিয়ে চোখের জল মুছে সিটে হেলান দিয়ে চোখ বুঝল। নিস্তব্ধ বিকেল ঘন কুয়াশায় ঢেকে আছে অলন্দপুরের আটপাড়া। সেই নিস্তব্ধতা ভেঙে যায় নূপুর ধ্বনিতে। পূর্ণার চঞ্চল কাদামাখা দুটি পা দৌড়ে ঢোকে মোড়ল বাড়ি। পায়ের নূপুর জোড়া রিনঝিন রিনঝিন সুর তুলে ছন্দে মেতেছে। পরনে লাল টুকটুকে শাড়ি, আঁচল কোমরে গোজা। শাড়ি গোড়ালির অনেক ওপরে পড়েছে। বাড়িতে ঢোকেই চেঞ্জি ডেকে উঠল, বড় আম্মা, ও বড় আম্মা।
বাসন্তী রান্নাঘর ছেড়ে দৌড়ে আসেন। হাতের চুড়িগুলো ঝনঝন করে ওঠে, মুখে বয়সের ইঞ্চিত ছাপ পড়েছে। পূর্ণাকে এভাবে হাঁপাতে দেখে প্রশ্ন করলেন, বাড়িতে ডাকাত পড়ছে? আপার চিঠি। পূর্ণা হাতের খামটা দেখিয়ে বলল। আপার চিঠি শুনে প্রেমা ঘর থেকে বেরিয়ে আসে, ওড়না দিয়ে ঘোমটা টানা। ষোড়শী মনে বিন্দুমাত্র আগ্রহ নেই, সবার চেয়ে আলাদা হয়েছে, খুব ভীতু এবং লাজুক সে। পূর্ণা বড় বোন হয়ে সারাদিন বন বাদারে ঘুরে বেড়ায়, আর সে ঘরে বসে পড়ে, বাড়ির কাজ করে, স্কুলে যায়। পদ্মজা কথা মতো প্রতিদিনের রুটিন অনুসরণ করে। সে বলল, কি বলেছে আপা, চিঠিটা দাও। পূর্ণা কপাল কুঁচকে বলল, তোর পড়তে হবে না, বলছে মাঘ মাসের 19 তারিখ আসছে, অনেক দিন থেকে যাবে। আজ কত তারিখ? প্রশ্ন করলেন বাসন্তী। পূর্ণা কাঁদকব হয়ে বলল, 19 মাঘ। বাসন্তীর চোখ দুটি যেন কোঠর থেকে বেরিয়ে আসতে চাইল। বিস্ফোরিত কণ্ঠে বললেন, আজই, বিকেল তো হয়ে গেছে। পূর্ণা অস্থির হয়ে বাসন্তীর কাছে দৌড়ে আসে, দুই হাতে ধরে করুণ স্বরে বলল, তাড়াতাড়ি সালোয়ার কামিজ বের করো, এভাবে দেখলে একদম মেরে ফেলবে আপা। বাসন্তী আরও করুণ স্বরে বললেন, মা, আমি আগে আমার রূপ পাল্টাই, তুমি তোমারটা খুঁজে নাও। কথা শেষ করেই বাসন্তী ঘরের দিকে চলে যান। বুক দুরু দুরু কাঁপছে, পরনে ঝিলমিল ঝিলমিল করছে টিয়া রঙের শাড়ি, দুই হাতে 3 ডজন চুড়ি, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক। এই অবস্থায় পদ্মজা দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তিনি সাজগোজ পূর্ণার কথাই ছেড়ে দিয়েছিলেন। এরপর পূর্ণার কথাতেই দুজন মিলে আবার শুরু করেছেন। পদ্মজা 1-2 দিনের জন্য প্রতি শীতে বাড়ি আসে, তখন সব রং বেরঙের জিনিস লুকিয়ে রাখা হয়। পূর্ণা চিঠি প্রেমার হাতে দিয়ে ঘরে গেল, ট্রাঙ্ক খুলে সাদা কালো রঙের সালোয়ার কামিজ বের করেন, পরে নিল দ্রুত। হাতের চুড়ি খুলতে গিয়ে ভেঙে গেল কয়েকটা। অন্যবার 2-3 দিন আগে চিঠি আসে, আর আজ যেদিন পদ্মজা আসছে সেদিনই চিঠি আসতে হলো। 10 দিন আগে চিঠি পাঠিয়েছে পদ্মজা, ডাকঘর থেকেই দেরি করেছে। পূর্ণা মনে মনে ডাকঘরে কর্মচারীদের গালি দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। সে দ্রুত জুতো পরে বারান্দায় এসে প্রেমাকে তাড়া দিল, জলদি পানি নিয়ে আয়। প্রেমার বেশ লাগছে, সে মনে প্রাণে দোয়া করছে, বড় আপা এক্ষুনি এসে যাক আর দেখুক ছোট আপা সাজগোজ। কিন্তু প্রকাশ্যে পূর্ণার আদেশ রক্ষার্থে কলসি নিয়ে কলপাড়ের দিকে গেল সে। পূর্ণা মনে মনে আয়াতুল কুরসি পড়ছে। এই বুঝি পদ্মজা এসে গেল। গতবার মার তো খেয়েছেই, তার সঙ্গে পদ্মজা রাগ করে 3 মাস চিঠি লেখেনি। বাতাসের বেগে পাতায় মর্মর আওয়াজ হচ্ছে, আর পূর্ণার মনে হচ্ছে এই তো তার রাগী আপা হেঁটে আসছে। না, পানির জন্য অপেক্ষা করা যাবে না। পূর্ণা কলপাড়ে ছুটে যায়, কলসি থেকে পানি নিয়ে পায়ের কাদা, ঠোঁটের লিপস্টিক ধুয়ে ফেলে দিল। কপালের টিপ খুলে লাগিয়ে রাখল কলপাড়ের দেয়ালে। হাতের চুড়ি, গলার হার, কানের বড় বড় দুল ট্রাঙ্কের ভেতর রেখে এসছে। পায়ের দিকে আবার চোখ পড়তে আটকে গেল। নুপুর জোড়া হাঁটার সময় অনেক আওয়াজ তোলে, এরকম নুপুর পরা নাকি ইসলামে নিষেধ। আবার দৌড়ে গেল ঘরে। দৌড়ানোর সময় বারবার হুমড়ি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নিচ্ছে। নুপুর দুটো খুলে ট্রাঙ্কের ভেতর রেখে ধপ করে মাটিতে বসে লম্বা করে শ্বাস নিল। বিড়বিড় করে বলল, বাঁচা গেল। পর মুহূর্তেই হাঁটুতে থুতনি রেখে মিষ্টি করে হাসল একবার। আজ তার আপা আসবে, তার জীবনের সবচেয়ে দামি এবং ভালোবাসার মানুষটা আসবে। ঈদের আনন্দের চেয়েও বেশি এই আনন্দ। পূর্ণা মাথায় ঘুমটা টেনে রান্নাঘরে গেল। প্রায় 1 বছর পর আবার রান্নাঘরে ঢুকেছে সে। বাসন্তী সাদা রঙের শাড়ি পরেছেন, তাড়াহুড়ো করে এটা ওটা রাঁধছেন। পূর্ণা সাহায্য করার জন্য হাত বাড়ালে বাসন্তী বললেন, প্রান্তরকে বলো লাল রঙের দাগ দেওয়া রাজহাঁসটা ধরে জবাই করতে। পূর্ণা চুলায় লাকড়ি আরেকটা দিয়ে লাহাড়ি ঘরের দিকে এগোয়। প্রান্তরকে লাহাড়ি ঘরেই বেশি পাওয়া যায়। প্রেমা বড় বোনের জন্যে মায়ের ঘরটা গোছাচ্ছে।